শুধু দর্শক শ্রোতা, সরকার আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে এমন ধরনের পক্ষে বিপক্ষে কথা শোনা যায়। আমরা সরকার গুছিয়ে নিচ্ছে এ ব্যাপারে দেখতে পাচ্ছি যে সর্বপ্রথম সমস্ত বাহিনী, বিচার বিভাগ তাদের প্রধানদের নবনিযুক্ত করেছে। পুলিশের আইজিপি নতুন নিয়োগ প্রাপ্ত হয়েছে। বিতর্কিত যে সকল কর্মকর্তা তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া, বরখাস্ত করা হয়েছে। তাছাড়া বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয়েছে এবং পররাষ্ট্র সচিব তিনি জানিয়েছেন গতকালকে যে সকল বড় দেশের সাথে যোগাযোগ হয়েছে, তারা আমাদের পাশে থাকবে, সকল রকমের সাহায্য সহযোগিতা দেবে। সরকার যেভাবে এগোচ্ছে আর জনগণ যা চায় এমন সরকারই চায়। সরকার কি চায়, জনগণ কি চায়, তার বাইরে এতদিন যেভাবে দেশ চলেছে, অনেকটা বলা যায় দেশের মানুষের মতামতের চাহিদার বিপরীত স্রোতে দেশ চলেছে। আজকে একটা পত্রিকা দেখলাম, ভারতের একজন কূটনীতিক তিনি লিখেছেন যে ভারত বাংলাদেশ সম্পর্কটা হাসিনা খুব ঘনিষ্ঠভাবে বজায় রেখেছিল। তিনি বলেছেন যে 15 বছরের নিরাপত্তা, সংযোগ, বাণিজ্য জনগণের মধ্যে তিনি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিলেন। তিনি বলছেন যে এই সম্পর্ক দু দেশের জন্য লাভজনক ছিল। একটা কথা এখানে বলার দরকার, তিনি এই বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো, এটা বিশ্বে নজিরবিহীন একটা গণ অভ্যুত্থান। এ সম্পর্কে তিনি বলেছেন ভারতের ঘনিষ্ঠতার কারণে শেখ হাসিনা সরকার পতন হয়নি, এটা আপনাদের পরিষ্কার ধারণা থাকা দরকার। বরং এর জন্য দায়ী ক্ষমতা থাকার জন্য কর্তৃত্ববাদী শাসনের উপর নির্ভরশীলতা, গণতন্ত্রের অবক্ষয়, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অব্যবস্থাপনা এবং সর্বক্ষেত্রে দলীয় লোক বিবেচনা করার জন্যই অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার আরো অধিকতর সহজ পন্থা অবলম্বন করতে পারত। দেশের মানুষকে ভোটে আকর্ষণ করার ইতিবাচক কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে পারত। তা না করে বিপরীত পথে হেঁটেছে। ভারত অনিশ্চয়তা দেখছে, সেটা কি, এটা আমাদের সবার জানার দরকার। সরকারের পতনের পর স্থিতিশীল প্রশাসন ছাড়াই 1 সপ্তাহ কেটে গেছে তিনি বলছেন। তবে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা শপথ গ্রহণ করেছে, তবে অনিশ্চয়তা তিনি বলছেন এখনো কাটে নাই। সবার একটু উপলব্ধি করা উচিত, ভারতের অনিশ্চয়তা কাটবে না। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তাদের নিশ্চয়তা তো পাচ্ছে না, যা চাইবে একটা অঙ্গরাজ্যের মতো তাই করে নিয়ে যাবে। শেখ হাসিনা ছাড়া অন্য কোনো সরকার প্রধান সেটা করবে না। দেশের মানুষকে মোদী সরকার যদি বুঝতে পারতো, তাহলে আমার মনে হয় ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের মধ্যে যে সম্পর্কটা সেটা আরো ঘনিষ্ঠতর হতে পারত। ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি আছে, কিন্তু তাদের সরকারের বিগত দিনের পলিসির কারণে অন্ধ, 2টি যুগ 3টে যুগ তাদেরকে সমর্থন করার জন্য, দেশকে গণতন্ত্রহীন করার জন্য, দেশের মানুষের ভাষা কেড়ে নেওয়ার জন্য, মতামত দাবি রাখার জন্য ভারত অনেকখানি দায়ী। এই ভারতের কথা পরে আসছি, তার আগে একটু কথা বলি যে আমাদের সরকার এখন পুনর্গঠনের আন্দোলনরত, বৈষম্য যদি ছাত্রদের ভাষায় মেরামতের কাজ চলছে। এই মেরামতের কাজের মধ্যে এখন প্রথম যেটা দরকার, গত 2-3 দশক ধরে এই দেশটায় অন্ধ আওয়ামী লীগ যারা, তাদের কি সমস্ত বড় বড় জায়গায় চাকরিতে, ব্যবসা বাণিজ্যে, অফিস আদালতে বসানো হয়েছে। সেটা একদিন দুদিনে এই জঞ্জাল সাফ করা সম্ভব না। প্রশাসনে, পুলিশে ক্ষোভ এমন পর্যায়ে গেছে যে বিস্ফোরক পরিস্থিতি। গতকালকে দেখলাম সচিবালয়ে এক সচিবকে বঞ্চিতরা
তাড়া করে দৌড় দিয়ে তিনি জীবন রক্ষা করে পালিয়ে এসেছেন। পরবর্তীতে একজন অফিসার এসে তাদের থামিয়েছে, আশ্বস্ত করেছে তোমাদের প্রতি বিচার করা হবে। এটা কেন হয়েছে? যে এর পক্ষে আর একটা আমাদের একটা গ্রুপে প্রাক্তন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া তিনি লিখেছেন যে আমি সেনাপ্রধান হয়ে দেখেছি, এটা অত্যন্ত দুঃখের যে যোগ্য অফিসার, পেশাদারী অফিসার যারা, তাদেরকে কৌশলে পদ পদবি থেকে বঞ্চিত করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা গোয়েন্দা রিপোর্ট তৈরি করে দলীয় কিছু অন্ধ সিনিয়র অফিসারদের প্রমোশন পর্ষদে যখন বসা হয়েছে, দেখা গেছে সেই সকল অফিসারদেরকে প্রমোশন দেওয়া সম্ভব হয়নি। ঠিক একইভাবে তিনি উদাহরণ দিয়েছে যে সেনাপ্রধান থাকাকালীন তিনি বললেন যে একজন অফিসার প্রমোশনের ব্যাপারে আলোচনা উঠছে, তার সম্পর্কে তিনি বললেন যে বোর্ডের কাছে আমি জানতে চাই এই অফিসার র্যাবে থাকাকালীন অনেক হত্যার সাথে জড়িত বলে ধরনের কথা আছে, আপনাদের মতামতটা দিন। মতামত চাইলে সকল জেনারেল চুপ হয়ে গেলেন, কেউ কোনো কথা বললেন না। সবাই জানে একজন অত্যন্ত পেশাদারী জেনারেল, তিনি মুখ খুললেন যে তার সম্পর্কে এই ধরনের অভিযোগ রয়েছে, মানুষ হত্যার অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ আছে, তাকে প্রমোশন দেওয়া ঠিক হবে না। এই কথা বলার পরে অন্য একজন জেনারেল বললেন তোমরা যে কোনো কথা বললা না। বললে যে স্যার এখানে কথা বলা যাবে না, তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডাইরেক্ট লাইন, কথা বললে নিজের চাকরি বাঁচানো যাবে না। ঠিক তাই, যে অফিসার তার বিরুদ্ধে কথা বলেছিল কয়েকদিন পরে দেখা গেল তাকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চাকরি ন্যস্ত করে দিয়েছে। এইভাবে অযোগ্য, অদক্ষ, অন্ধ আনুগত্য আর তৈলমর্দনকারী অফিসাররা অনেক বড় বড় জায়গায় তারা বসে আছে, প্রকৃতপক্ষে তারা যোগ্য নয়। অযোগ্য লোককে জোর করে প্রমোশন দেওয়া হয়েছে, পদোন্নতি দিয়েছে, পদ দেওয়া হয়েছে। আর যারা পেশাদারি সত্য কথা বলে তাদেরকে প্রতিপক্ষ ভেবে দাবিয়ে রাখা হয়েছে, তাদেরকে বঞ্চিত শুধু করা হয়েছে তা নয়, তাদেরকে নিগৃহীত করা হয়েছে, মিথ্যা ডিপার্টমেন্টাল মামলা তুলে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তারা সামনের দিকে না আসতে পারে। এই ক্ষোভ থেকে তাদের ভিতরে এখন হতাশাই শুধু না, তারা আর পিছনে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, তারা এখন সামনেই এগোচ্ছে। যারা এতদিন এইসব অন্যায় সুযোগ সুবিধা স্বৈরাচারের দোষর ছিল, তাদের উপরে হামলা চালাচ্ছে অফিসেও। তা এটাকে বন্ধ করতে হলে এখনই যাদের প্রতি এই বঞ্চনা করা হয়েছে, যাদের প্রতি অবিচার করা হয়েছে, তাদের অনতিবিলম্বে পদোন্নতি দেওয়া উচিত, তাদের প্রতি সুবিচার করা উচিত। যে অন্যায় করা হয়েছে এখনই সময়, তাহলে ভবিষ্যতে আর কেউ এই অন্যায় করবে না। এই কয়েকদিন আগে আমাদের সেনাবাহিনীতে অনেক কথা হচ্ছে, একজন জেনারেলকে দেখা হলো যে শেখ হাসিনার পায়ের কাছে হাত নিয়ে তার পা খুঁজে পেতে তার একটু কষ্ট হচ্ছিল, অনেক পরে পাটা খুঁজে পেয়ে কদমবুসি করছেন। এ জেনারেল তো দূরের কথা, এ তো ফার যোগ্য না, তারা জেনারেল বানিয়েছে তো ওই পা চাটার জন্য। এর তো এখনই তাকে চাকরি থেকে বহিষ্কার করার দরকার। এই ধরনের যারা আছে তাদেরকে বাদ দিয়ে পদোন্নত এবং পদ থেকে তারা বঞ্চিত হয়েছে, চাকরি থেকে যারা চাকরি হারা হয়েছে, তাদের প্রতি সুবিচার করা উচিত। এটা জাতির জন্য মঙ্গল হবে এবং ন্যায় বিচারের সাথে এটা করা উচিত। আমরা সামনের দিকে এগোতে চাই, একটা সুশীল শান্তির দেশ গড়তে চাই, তার জন্য আমাদের ধৈর্য থাকতে হবে, সরকারকে সময় দিতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলেই সোচ্চার, বাস্তবে সোচ্চার হয়ে কেউ টিকতে পারে না এতদিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে এই নওফেল না কোনফেল নাম, তার 24,000 কোটি টাকার সম্পত্তি যুক্তরাজ্যে কোথায় পাওয়া গিয়েছে, সমস্ত তথ্য দিয়ে দুর্নীতি দমন কমিশনকে দেওয়া হয়েছে, সিআইডি কে দেওয়া হয়েছে, এনএসএ কে দেওয়া হয়েছে, কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। কারণ সরকারের শীর্ষ মহল থেকে নিচু পর্যন্ত সবাই এই দুর্নীতির সাথে জড়িত। আজকে এই যে দুদক, এই সিআইডি, এই সবকিছু পূর্বের স্বৈরাচারের যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের নিয়োগ দিয়েছে, তাদের সকলকে বাদ দিয়ে নতুন করে ইমিডিয়েটলি নিয়োগ দিতে হবে। আর আপনার এই কথা কি ভুলে গেছেন যে ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, দুই ভাই মিলে 2,000 কোটি টাকা পাচার করেছিল ওই ফরিদপুর বাড়ি।
ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতার যদি এই অবস্থা হয়, তাহলে শেখ হাসিনা পর্যন্ত এই যত স্তরের নেতা আছে, তাহলে তারা কোন পর্যায়ে দুর্নীতি করেছে? এখনই সময় সকল নেতাদের লিস্ট করে তাদের সমস্ত ব্যাংক হিসাব জব্দ করা, তাদের সেই ব্যাংকের যে অর্থ আছে সেই অর্থের উৎস, সেই অর্থ কিভাবে তারা অর্থ রোজগার করলো সেটা দেখা উচিত। আর অবৈধ টাকাগুলা কনফিসকেটেড করে সরকারের কোষাগারে নিয়ে এই দেশের দায় দেনা পরিশোধ করা। একটা আনন্দের কথা, যে হয়তো একটা শিক্ষা হতে পারে, আমাদের দরবেশ বাবা সালমান এফ রহমান কালকে গরুর দড়ি দিয়ে গাই গরু যে দড়িতে বাঁধে, ঠিক ওইভাবে দুই হাত দিয়ে দুই ক্রিমিনাল, আর একটা হচ্ছে আনিসুল হক আইন মন্ত্রী, এই আইনের অপব্যাখ্যা করে মানুষের জ্ঞান বিবেক বুদ্ধিকে যে এত হেয় করার চেষ্টা করেছে, তো তাকেও আমি একটু খেয়াল করে দেখছিলাম চেহারা ছবি দেখে, যে ধরে প্রথমেই উত্তম মাধ্যম আপ্যায়ন চলেছে কিনা তার উপরে, তো দেখে ঠিক বোঝা গেল না। তবে সালমান এফ রহমান আপ্যায়ন চেষ্টা করেছেন ক্যামোফ্লেজ করার জন্য। তিনি গোপ দাড়ি ফেলে ইয়াং সেজেছেন, সাদা চুল কালো করেছেন, লুঙ্গি পরে একবার গোসাই সাজার চেষ্টা করেছেন, কোনোভাবেই তিনি পার পান নাই। সরকারের এখন একটা ট্রানজিশন পিরিয়ড, তার মধ্যে দেখুন দেশের মানুষ, প্রশাসন কি ক্ষিপ্ত এই দলের প্রতি, যে কোথায় নদী দিয়ে নদী পথে পালানোর চেষ্টা করছে সেখানেও ধরে ফেলেছে। মানুষের চোখের ভাষা দেখেন, মুখের ভাষা দেখুন। অতীত আমরা দেখেছি অনেক সরকার বিদায় নিয়ে গেছে, কিন্তু এরকমই কখনো মানুষের আক্রমণাত্মক জিজ্ঞাসা, ক্ষোভ, রোষ দেখেছি? আমরা কখনো দেখি নাই। মানুষকে তিত করে ফেলেছে দুর্নীতি করতে করতে। একসময় আমি বলতাম যে এই দেশটা বাংলাদেশ না বলে লীগ দেশ বলে দিলেই সবচেয়ে ভালো হয়, আর অন্যদের থাকার দরকার নাই। শুরু হয়েছে ধরপাকড়, গণহারে পালানো শুরু করছে। যাদের সাথে পরিচয় ছিল এখন কাউকে টেলিফোন পাওয়া যাচ্ছে না, তাদের আত্মীয় স্বজনরা খোঁজ খবর নাই। একটু দুর্নীতি স্বজন প্রীতি করে দেশটাকে এমন করে ফেলেছে, টোটাল একটা বিভাজন করে একটা লীগ যারা তারাই দেশে থাকতে পারবে, বাকি যারা তারা সব সমাজ বিরোধী, তারা সব হচ্ছে অপরাধী। তাদের উপরে দমন নিপীড়ন নির্যাতন যেভাবে করা হয়েছে, এইভাবে একটা জাতি টিকে থাকতে পারে না। বিভাজিত জাতি কখনো শক্তিশালী জাতি হতে পারে না। শেখ হাসিনার শুধু উদ্দেশ্য ছিল তার ক্ষমতায় থাকতে হবে। গুম খুন যে অবর্ণনীয় নির্যাতন, আয়নাঘরের কথা আপনারা জানেন, একটা লোকের বিচার ছাড়া জেলখানায় ফাঁসির আসামি থাকলেও সে আলো বাতাস দেখতে পারে, কিন্তু আয়নাঘরের মধ্যে আলো বাতাসও দেখতে পারে না। এই আয়নাঘরের কুশীলব যারা, এর পরিকল্পনা এবং বাস্তবায়নের সাথে যারা জড়িত, সেই শেখ হাসিনা থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছে, প্রত্যেকেরই সাজার ব্যবস্থা করতে হবে তদন্ত করে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার মামলা যাচ্ছে, আশা করি সেখানে উপযুক্ত সাজার ব্যবস্থা হবে। দেশটা কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে গেছিল, আর কোথার থেকে এই ছাত্র জনতা ফিরিয়ে এনেছে, একটু ধৈর্য ধরতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারের এখন উচিত যারা বৈষম্যের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদেরকে অনতিবিলম্বে তাদের সঠিক মূল্যায়ন করে সঠিক জায়গায় বসিয়ে সেবা যেন জাতিকে দিতে পারে। আর ওই সরকারের সেট আপ রেখে পিয়ন থেকে শুরু করে ওই সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত প্রত্যেকটাকেই চেঞ্জ করতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত কোনো কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না।